হাম হলে কি তারা চিকিৎসকের কাছে আসবে? সাধারণত হাম রোগের যে বিশেষ কয়েকটি উপসর্গ থাকে শিশুদের মধ্যে, এর মধ্যে আছে নাম্বার 1, যেমন উচ্চ মাত্রার জ্বর, নাক দিয়ে পানি পড়তে পারে, কাশি থাকবে, তার চোখে প্রদাহ থাকবে। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক বেগম শরীফুন নাহার, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে আমি একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং নবজাতক রোগের বিশেষজ্ঞ হিসাবে কর্মরত। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দেশব্যাপী যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে শিশুদের মধ্যে সেই সম্পর্কে। এখন প্রথমে আসবে যে হাম রোগের এত ব্যাপকতা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, এটার উপসর্গগুলো কি। সাধারণত হাম রোগের যে বিশেষ কয়েকটি উপসর্গ থাকে শিশুদের মধ্যে, এর মধ্যে আছে নাম্বার 1, যেমন উচ্চ মাত্রার জ্বর, সেটা 100, 2, 3, 4, 5 পর্যন্ত হতে পারে। 2 নাম্বার হচ্ছে নাক দিয়ে পানি পড়তে পারে, কাশি থাকবে, তার চোখে প্রদাহ থাকবে। অনেক সময় শিশুদের চোখ লাল হয়ে যায় এবং বাচ্চা আলোর দিকে তাকাতেই পারে না। এক পর্যায়ে এই চোখের সমস্যাটা জটিলতার থেকে জটিলতার দিকে যেতে পারে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে বলা হয় যে 4 দিন জ্বর থাকার পরে দেখা যায় যে বিভিন্ন দানা শরীরে আসতে পারে। সেই দানাগুলো কিরকম হবে? সেগুলির ভিতর কোনো পানি থাকবে না, কোনো পুঁজ থাকবে না, শুধু লাল লাল একটু দানা প্রভাব আসবে। শুরু হবে কানের পিছন থেকে মুখের পিছনে, ঘাড়ে, এইসব জায়গায়। ধীরে ধীরে শরীরের নিচের অংশে এটা ছড়িয়ে পড়বে, কিন্তু এটা খুব বেশি চুলকাবে না। তো এই উপসর্গগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝবো যে এটা হামজনিত কারণেই হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে হাম হলে কি তারা চিকিৎসকের কাছে আসবে নাকি কোনো একটা পর্যায়ে আসবে? হাম শনাক্ত হলেই চিকিৎসকের কাছে আসার খুব জরুরি প্রয়োজন নাই, যদি না এটা জটিলতা সহ প্রকাশ পায়। তাহলে জটিলতাগুলি আমরা একটু জানবো। যেমন এর থেকে বাচ্চাদের নিউমোনিয়ার দিকে ঘুরে যেতে পারে রোগের উপসর্গগুলো। যেমন বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাহলে কোন বয়সে বাচ্চার শ্বাসকষ্ট কত হলে এটাকে আমরা গুরুত্ব দিব? যদি বাচ্চার বয়স 2 মাসের কম হয়, প্রতি মিনিটে 60-এর বেশি, 1 বছরের কম হয়, প্রতি মিনিটে 50-এর বেশি, এবং 1 বছরের পরে প্রতি মিনিটে 40-এর বেশি শ্বাসের হার হলে আমাদের ধরে নিতে হবে বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে। এই হচ্ছে নিউমোনিয়া। আরেকটা হতে পারে কি, এই অসুখটা বাচ্চার চোখকে একেবারে অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে, কনজাংটিভাইটিস হয়ে, জটিলতা হয়ে। 3 নাম্বার হচ্ছে ব্রেইনকে এফেক্ট করতে পারে। যেমন ব্রেইনের এনকেফালাইটিস নামে একটা অসুখ আছে, ব্রেইন, সেখানে বাচ্চা আক্রান্ত হতে পারে একই ভাইরাস দ্বারা। তাছাড়া যেটা হতে পারে কানে ইনফেকশন হতে পারে, কান ব্যথা করতে পারে, এগুলো সাধারণত জটিলতা। ডায়রিয়া হতে পারে। তো আমাদেরকে জিনিসগুলো শনাক্ত করতে হবে যাতে আমরা চিকিৎসার আওতায় চলে যেতে পারি। আর কতদিন এই জিনিসটা সংক্রামক থাকবে? বিশেষ করে জ্বর ওঠার পর থেকে র্যাশ ওঠার মাঝামাঝি সময়টাও যেমন সংক্রামক, আবার র্যাশ ওঠার পরেও পরবর্তী 4-5 দিন সংক্রামক থাকবে। আর এই যে ভাইরাসটা, এটা যে কতটুকু তীব্র ভাবে সংক্রামক আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। বলা হয় একজন যদি আপনার হামের রোগী আপনার সামনে হাঁচি কাশি দেয়, তাহলে সেই ভাইরাসটা বাতাসের মধ্যে প্রায় 2 ঘন্টা জীবিত থাকতে পারে এবং একটা ভাইরাস এট এ টাইম 18 জন মানুষকে আক্রান্ত করতে পারে। এখন আমরা আলাপ করব যে এর চিকিৎসা কি আছে। যেহেতু একটা ভাইরাল ডিজিজ, চিকিৎসার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিরোধ, যেটা আমরা টিকার মাধ্যমে দিতে বলি। আমরা জানি বাংলাদেশে যে সময়ে আমরা বাচ্চাদের হামের টিকা দেই সেটা হচ্ছে কখন দেই? 9 মাসে একবার, 15 মাসে একবার। কিন্তু বিগত কয়েক বছরে এই নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমরা জানি যে 20-21-এর সময় আমাদের দেশে কোভিড ছিল, তখন অনেক মায়েরা কিন্তু শিশুকে নিয়ে বাইরে বের হতেই পারেননি, টিকা নিতেও আগ্রহ প্রকাশ করেননি। এছাড়া টিকার সাপ্লাই বলেন, তারপরে প্রচার বলেন, সবকিছুতেই আমাদের কিছুটা ঘাটতি ছিল। আর এই যে কারণে এখন একসাথে এতগুলো প্রাদুর্ভাব আমাদেরকে দেখতে হচ্ছে। তাহলে এই বাচ্চাগুলো যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা চিকিৎসা দিব এবং ভালো হয়ে গেলেও এদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে হবে। ভিটামিন এ সাপ্লিমেন্টটা কিভাবে দিব, কাদের দিব, কতটুকু দিব? যদি এই বাচ্চার বয়স 6 মাসের নিচে হয় তাহলে 50,000 ইউনিটের আমরা একটা ভিটামিন এ ক্যাপসুল দিব, যেটা পরপর 2 দিন। আর যদি 6 মাস থেকে 11 মাস হয় তাহলে 1 লাখ, আর 12 মাসের উপরে হয়ে গেলে 2 লাখ, সেটাও 2 দিন। যে ভিটামিন এটাই দিচ্ছি পরপর 2 দিন দিতে হবে।
তাহলে জটিলতাটা কম দেখা দিবে যারা হামে আক্রান্ত হচ্ছে। এখন কথা হচ্ছে যে কারা ঝুঁকিতে, সবাই কি হামে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি পাচ্ছে? মৃত্যুর ঝুঁকি থাকলেও দেখা গেছে তাদের ভিতরেই মৃত্যুর ঝুঁকি বেশি যারা অপুষ্টিতে ভুগে। তাহলে ইদানিং তো আর 9 মাস থেকে আমরা হাম পাচ্ছি না, আমরা 6 মাসের বাচ্চারও হাম পাচ্ছি। তার মানে কি, তার পুষ্টিটা কিভাবে হবে? আমরা জানি 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ যে বাচ্চা ঠিকভাবে খাচ্ছে তার কিন্তু পুষ্টির ঘাটতি হওয়ার কথা না, এবং 6 মাসের পরবর্তী সময়ে অতিরিক্ত বাড়তি খাবারের যে সংযোগ মায়ের দুধের পাশাপাশি, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং বাচ্চার শরীরে যেন পানি শূন্যতা না হয়। যদি ডায়রিয়া হয়, বাচ্চাকে ওআরএস খাওয়াতে হবে এবং লিকুইড খাবার, বারবার তরল খাবার দিতে হবে, কোনোভাবে যেন পানি শূন্যতা না হয় এবং তার ভিতরে যেন পুষ্টি যথাযথ থাকে, পুষ্টিকর খাবার যেন চলতে থাকে, এগুলি আমাদের খেয়াল করতে হবে। তাছাড়া জটিলতার জন্য নিউমোনিয়া হলে নিউমোনিয়ার চিকিৎসা, এনকেফালাইটিস হলে এনকেফালাইটিস, ব্রেইনের প্রদাহ সেই চিকিৎসা, চোখের জটিলতা হলে তার চিকিৎসা আমাদেরকে পাশাপাশি চালিয়ে যেতে হবে। তা এখন আমি বলবো যে কিভাবে আমরা হাম প্রতিরোধ করতে পারি। ধরেন আজকে একটা বাড়িতে একটা শিশুর হাম দেখা দিল, তাহলে অন্য শিশুদেরকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। আর যিনি এই বাচ্চার সংস্পর্শে থাকতে বাধ্য, যেমন মা থাকতে চাচ্ছে বা তার কোনো সেবক সেবা প্রদানকারী, তাদেরকে কিছু নিয়মের মধ্যে চলতে হবে। তারা যেহেতু এটা হাঁচি, কাশি, সর্দি এগুলির মাধ্যমে ছড়ায়, সুতরাং ওখানে যারা থাকবে তারা নিজেরা মাস্ক পরবে যাতে এই জীবাণু তার ভিতরে প্রবেশ না করে, এবং বাচ্চাকে যারা সেবা করবে তারা যথেষ্ট হাত ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রয়োজন হলে স্যানিটাইজার ব্যবহার করে এই বাচ্চার সেবা প্রদান করবে। আর বাচ্চাটাকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখতে হবে, এটাকে আমরা বলি আইসোলেশনের ব্যবস্থা করা, যেটা বাংলাদেশ সরকার এখন অনেক হসপিটালেই নির্দেশ দিয়েছেন এবং এই ব্যবস্থা অলরেডি সেটা করা হয়েছে। আর টিকার ব্যাপারটা তো আমরা বলেছি যে অনেক মা বলবে আমার বাচ্চা তো টিকা দেওয়া ছিল, তারপরও এখন যেহেতু প্রাদুর্ভাব, এখন যেহেতু মহামারীর প্রায় কাছাকাছি, সেই জন্য আমাদেরকে কিন্তু আবারও টিকা নিতে হবে। যিনি নিয়েছেন তাকেও নিতে হবে, যিনি নেননি তাকেও নিতে হবে। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেহেতু দুটো ডোজে পুরোপুরি রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসে, এর মধ্যে ব্যবধান যেন 1 মাস থাকে। আর এখন আমরা জানি যে দেশব্যাপী এটা একটা সাড়া ফেলেছে এবং আতঙ্ক সৃষ্টি করার কারণে সরকারও যথেষ্ট অ্যাক্টিভ এসব ব্যাপারে, সক্রিয়, এবং তারা, আমরা জানি যে গত 5 এপ্রিল থেকে এর কর্মসূচি শুরু হয়েছে, টিকা প্রদান কর্মসূচি। যেমন প্রথম শুরু হয়েছিল 18টি জেলার 36টি উপজেলায়, এরপরে গত 12 এপ্রিল থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলাগুলোতে, যেখানে প্রাদুর্ভাব বেশি। আর আমরা জানি যে অচিরেই, এবং ধরেন 3রা মে থেকে এটা সারা বাংলাদেশ ব্যাপী এর কর্মসূচি আরো বিস্তার লাভ করবে। মানুষকে সচেতন হতে হবে, নিয়মের মধ্যে চলতে হবে, টিকা নিতে হবে এবং চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে এমআর টিকা অর্থাৎ মিজলসের টিকা প্রতিদিনই, শুক্রবার ছাড়া প্রতিদিনই সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি শুরু হয়েছে আমাদের 12 এপ্রিল থেকে এবং চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত।